ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস ল অফ কেমিক্যাল কম্বিনেশন, রাসায়নিক সংযোগ সূত্র। টোটাল 6টা ল অফ কেমিক্যাল কম্বিনেশন আছে। সেই 6টা সূত্র একটা ভিডিওর মধ্যে করা হয়েছে, ঠিক আছে। আজ ক্লাস নাম্বার 4, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টার, ঠিক আছে। দেখো 6টা রাসায়নিক সংযোগ সূত্র ল অফ কেমিক্যাল কম্বিনেশন কি কি আছে প্রথম জানতে হবে। ভরের নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস। 2 নম্বর হচ্ছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, স্থিরানুপাত সূত্র। গুণানুপাত সূত্র, ল অফ মাল্টিপল প্রপোর্শন, এটা বাংলায় লেখা নেই, গুণানুপাত সূত্র, ঠিক আছে। ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, মিথানুপাত সূত্র। নেক্সট তুল্যাঙ্ক অনুপাত সূত্র। তারপরেরটা হচ্ছে গে-লুসাক সূত্র। এই 6টা সূত্র বেসিক কনসেপ্ট নিতে হবে, ঠিক আছে। প্রথমেই আসবো আমরা ভরের নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস। দেখো একটা কথা বলি, আমি একটা রিঅ্যাকশন লিখছি। ধরো হাইড্রোজেন আর অক্সিজেন রিঅ্যাকশন করে হলো জল, H2। ব্যালেন্স করো, দুটো H একটা O, তাহলে এখানে দুটো O আছে, তাহলে এখানে 2 দেবে। দুটো O দুটো হলো, 4টে H হয়ে গেছে, মানে এখানে 2 দেবে, তাই না। তাহলে 2 মোল H2, 2 মোল H2 মানে কত গ্রাম? 2 ইন্টু H2, 1 ইন্টু 2, মানে 2 দুগুণে 4 গ্রাম। 1 মোল O2, O2 মানে 16 দুগুণে 32 গ্রাম। বাহ। এখানে 2H2, 2 মোল H2, H2 মানে 1 ইন্টু 2, অক্সিজেনের 16, 16 দুগুণে 32, এই 18 দুগুণে 36। একটা জিনিস দেখো, রিঅ্যাকশনের আগে টোটাল ভর মাস কত? 36। রিঅ্যাকশনের পরে টোটাল মাস ভর কত? 36। যদি একটা রিঅ্যাকশন রিয়েলি ব্যালেন্স করো, তার মানে ব্যালেন্সের লেফট সাইডে যা মাস হবে, রাইট সাইডে মাস কিন্তু সেম। এটাই বলছে ল অফ কনজারভেশন অফ মাস, ঠিক আছে। প্রত্যেকটা সায়েন্টিস্টের নাম বলে একটু মনে রাখবে, যেমন ল্যাভয়েসিয়ে বলেছে, ঠিক আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে ল অফ কনজারভেশন অফ মাস, ভরের নিত্যতা সূত্র শিখলে তো মানে আগে পরে ভর সমান হবে, কিন্তু এর একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন? বাস্তবে তুমি যখন এটা করতে যাবে, দেখা যায় 32 আর 4 জুড়ে যে 36 করতে যাচ্ছে, দেখবে 36 হয়নি, হবে দেখো 35.8 গ্রাম হয়েছে। 0.2 গ্রাম কোথায় গেল? প্র্যাকটিক্যালি যখন করতে যাবে, অ্যাকচুয়ালি ওই মাস এনার্জিতে কনভার্ট হতে পারে। কে বলেছে? আইনস্টাইন, E = mc² ফর্মুলা। তার মানে কিছু ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যেতে পারে। ওই জন্যই তো রিঅ্যাকশন হলে হয় তাপ শোষণ করে, নাহলে তাপ ছাড়ে, মানে হয় এক্সোথার্মিক হয়, নাহলে এন্ডোথার্মিক হয়। তাহলে কিছু মাস যদি এনার্জিতে কনভার্ট হয়ে যায়, তখন কিন্তু দুদিকের মাস কিন্তু সেম নাও হতে পারে। তার মানে মাস আর এনার্জি, ভর আর শক্তি মিলিয়ে দুদিকে সমান হবে, যেটাকে বলে ল অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড এনার্জি। ওটা পরে এসে এটাকে ভুল প্রমাণিত করেছে, এই লটাকে। কিন্তু এই লটা ব্যালেন্স ইকুয়েশনে প্রথম দিয়েছে ল্যাভয়েসিয়ে, কিন্তু পরবর্তীকালে এটা যেহেতু ভুল প্রমাণিত হয়েছে, মানে অ্যাকচুয়ালি কিন্তু ভর ও শক্তির মিলিত তুল্যতা সূত্রটা কিন্তু অরিজিনাল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে তোমার যদি কোশ্চেন আসে একটা ব্যালেন্স ইকুয়েশন কোন ল খাটে, অবশ্যই ভরের নিত্যতা ব্যালেন্স করা থাকলে। ব্যালেন্স যদি চেঞ্জ হয়ে যায়, ব্যালেন্স নেই কিন্তু এটা যদি 35.8 হয়, ব্যালেন্স হচ্ছে, তখন কিন্তু ভরের নিত্যতা সূত্র খাটছে না। বাস্তবে যেটা হয়, প্র্যাকটিক্যালি ব্যালেন্স কিন্তু একটু প্রবলেম হয়, ঠিক আছে। প্র্যাকটিক্যাল করতে গেলে এই জিনিসটা আসে। নেক্সট আসছে স্থিরানুপাত সূত্র, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। দেখো একটা কথা বলি, দুটো কম্পাউন্ড তৈরি হয়েছে, ভালো করে খেয়াল করো, দুটোই কিন্তু সেম কম্পাউন্ড। এইগুলো দেখেই কিন্তু টিক মারতে হবে পরীক্ষায়। দুটো সেম কম্পাউন্ড তৈরি হয়েছে, সেম এলিমেন্ট আছে, এখানে ম্যাগনেসিয়াম অক্সিজেন, এখানেও ম্যাগনেসিয়াম অক্সিজেন, সেম এলিমেন্ট, সেম এলিমেন্ট নেওয়া হয়েছে। মানে কম্পাউন্ডে যে তৈরি হয়েছে দুটো কম্পাউন্ড দুটোও সেম, এলিমেন্ট দুটোও সেম, কিন্তু দুটোকে দুটো আলাদা প্রসেসে তৈরি করা হয়েছে। একটা ম্যাগনেসিয়াম আর অক্সিজেন হিট করে তৈরি করা হয়েছে, আর একটা করা হয়েছে ম্যাগনেসিয়াম কার্বনেটকে হিট করে তৈরি করা হয়েছে। দুটো আলাদা মেথডে তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি দুটো আলাদা মেথডে তৈরি করা হয়েছে। দেখো এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করা হয়েছে 5 গ্রাম, এর মধ্যে ম্যাগনেসিয়াম আছে 3 গ্রাম। তাহলে ফার্স্ট মেথডে বলো তো দেখি, ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের রেশিও কত, অনুপাত? ম্যাগনেসিয়াম তো 3 গ্রাম হয়েছে, টোটাল ম্যাগনেসিয়াম অক্সাইডটা 5 গ্রাম, তাহলে অক্সিজেন কতটা? 2 গ্রাম, 3:2। সেকেন্ড প্রসেসে ম্যাগনেসিয়াম ইস টু অক্সিজেন কত বলো? টোটাল ম্যাগনেসিয়াম অক্সাইডের ওয়েট এটা, ম্যাগনেসিয়ামটা 5.1, তাহলে ম্যাগনেসিয়াম 5.1 ইস টু অক্সিজেন কত, এটা মাইনাস এটা করলে হবে 3.4। তাহলে দেখো 3 × 17 51, 17 × 2 = 34, দেখো সেম রেশিও আসছে। তার মানে যে প্রসেসেই করো না কেন সেম কম্পাউন্ডকে,
এবং তার মধ্যে সেম এলিমেন্ট থাকলে তাদের এলিমেন্ট দুটোর রেশিও কিন্তু সেম হবে। দ্যাট ইজ ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। বোঝা গেল ব্যাপারটা? লিমিটেশন আছে। কি লিমিটেশন? যদি তুমি এই ম্যাগনেসিয়াম অক্সাইড বানিয়েছো, ধরো এখানে অক্সিজেনটা 16,8 আইসোটোপ আর এখানের অক্সিজেনটা ধরো 17,8 আইসোটোপ, তখন কিন্তু মাস চেঞ্জ হয়ে যাবে, মানে রেশিও চেঞ্জ হয়ে যাবে। আইসোটোপ কিন্তু সেম নিতে হবে। অক্সিজেন লেখা আছে মানে ও লেখা আছে মানে ওই তো 3টে আইসোটোপ হয়, 16,8, 17,8, 18,8, যেন সেম আইসোটোপ হয়। ডিফারেন্ট আইসোটোপ হয়ে গেলে তখন কিন্তু ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন খাটবে না, তাই না? এটা কিন্তু বুঝতে হবে। যাই হোক, আর কি ব্যাপারটা, আর কিছু কম্পাউন্ড আছে যার মধ্যে দু রকমের কম্পোজিশন মিশে থাকে। যেমন কপার সালফাইডের মধ্যে Cu2SO থাকে, আবার Cu1.7SO থাকে। এরকম হয় কম্পাউন্ড। একটা কপার সালফাইডের মধ্যে দু রকম মিশে আছে, তাহলে এখানে এক রকমের মাস হবে, এখানে এক রকমের মাস হবে। এই কম্পাউন্ডকে কি কম্পাউন্ড বলে? বার্থালাডিও কম্পাউন্ড। যাদের এটা ফ্র্যাকশনে হয়, এটা তো হোল নাম্বার, পূর্ণ সংখ্যায় আছে। যাদের এইরকম আলাদা আলাদা মানে একটা কম্পাউন্ডের মধ্যে দু রকম মিশে আছে, বুঝতে পারছো রেশিওটা, মানে এখানে এক ধরনের ফর্মুলা, এখানে এক ধরনের ফর্মুলা, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা খাটবে না, মানে এগুলো লিমিটেশন। ঠিক আছে? তো নেক্সট আমরা যেটা আসবো, ইম্পর্টেন্ট একটা ল, সেটা হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন, যেটাকে বলা হয় গুণানুপাত সূত্র। দেখো, গুণানুপাত সূত্র যেটা বলতে চাইছে, সেম কম্পাউন্ড কিন্তু এখানে নয়। আগেটা যেমন হয়েছিল সেম কম্পাউন্ড, এখানে কিন্তু সেম কম্পাউন্ড নয়, দুটো ডিফারেন্ট কম্পাউন্ড। দেখো, একটা জল, একটা H2O2, কিন্তু এলিমেন্ট দুটো সেম। এখানে হাইড্রোজেন অক্সিজেন, এখানে হাইড্রোজেন অক্সিজেন। ঠিক? দেখো, এখানে হাইড্রোজেনটা কত? 2 গ্রাম, এখানে অক্সিজেনটা 16, এখানে 2 গ্রাম, অক্সিজেনটা কত? 16 দুগুণে 32। কোনো একটা এলিমেন্টকে সেম করতে হবে। দেখো, সেমই তো আছে, 2 সেম না থাকলে 2 সেম করে নিতে হবে। নেওয়ার পর বাকি যে অ্যাটমটা আছে, সেই দুজনের রেশিওটা একটা সিম্পল হোল নাম্বার রেশিও হবে। মানে 16 আর 32 যদি রেশিও করো, কত হচ্ছে? 1:2। এটাই বলছে গুণানুপাত সূত্র। মানে দুটো ডিফারেন্ট কম্পাউন্ড বাট এলিমেন্ট দুটো সেম। আগেরটা ছিল সেম কম্পাউন্ড, এলিমেন্ট সেম। এই ফর্মুলায় দুটো ডিফারেন্ট কম্পাউন্ড, এলিমেন্ট দুটো সেম, যে কোনো একটা এলিমেন্টের সেম অ্যামাউন্টের সাথে অন্য এলিমেন্টের যে ডিফারেন্ট অ্যামাউন্ট জুড়েছে, তাদের রেশিওটা হবে পূর্ণ সংখ্যার অনুপাত, মানে হোল নাম্বার রেশিও হবে। সাপোজ আমি একটা কথা বলি, এটাও তো দেখো, কম্পাউন্ড দুটো ডিফারেন্ট, এলিমেন্ট সেম, মানে যৌগ দুটো আলাদা, মৌল সেম কিন্তু। তাহলে দেখা যায় নাইট্রোজেন কত বলো? 14 দুগুণে 28, তার সঙ্গে কত অক্সিজেন জুড়েছে? 16। আর এখানে নাইট্রোজেনের 14 সাথে কত জুড়েছে অক্সিজেন? 16 দুগুণে 32। কিন্তু আমি কি বলেছি, কোনো একজনের সেম করতে হবে। এখানে নাইট্রোজেনটা ধরো সেম রাখবো, তাহলে দুটো তো সেম নেই, তাহলে সেম করো, একে বের করো। এর একে কত হবে? 16/28। এর একে কত হবে? 32/14। আমার দেখো, দুটোকেই সেম করেছি, 1 দুটোতেই নাইট্রোজেন সেম করেছি, অ্যামাউন্ট দুটোই সেম 1, হ্যাঁ কি না বলো? তো দুটোই যদি 1 করি, তাহলে এখানে অক্সিজেন এটা বেরিয়েছে আর এখানে অক্সিজেন এটা বেরিয়েছে, দুটো রেশিও করো। 16/28 32/14 কি হবে বলো অ্যান্সার? যদি 16/7 আর এখানে 4 7 28, 4 4 16, হ্যাঁ কি না বলো? তাহলে দেখো 7 7 কেটে গেলে কি হচ্ছে? 4:16, মানে 1:4। সেই দেখো, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে হোল নাম্বার রেশিও আসছে। বুঝতে পারলে কি ব্যাপারটা? একটা সেম অ্যামাউন্ট করলে যে কোনো একটাকে, অন্যটা রেশিও হচ্ছে তোমার পূর্ণ সংখ্যার অনুপাত হবে। অ্যাকচুয়ালি এই ফর্মুলা দিয়ে আমরা কি কি জিনিস জানতে পারছি জানো? ডিফারেন্ট অক্সাইড সম্পর্কে আইডিয়া পাচ্ছি, বিভিন্ন অক্সাইড সম্পর্কে। যেমন নাইট্রোজেনে দেখো, এই একটা অক্সাইড, এই একটা অক্সাইড। আর কি জানতে পারছি এই সূত্র দিয়ে? ভেরিয়েবল ভ্যালেন্সি, পরিবর্তনশীল যোজ্যতা। যেমন দেখো, এখানে নাইট্রোজেনের যোজ্যতা 1 হচ্ছে, এখানে আবার নাইট্রোজেনের যোজ্যতা আলাদা রকম হচ্ছে। মানে আমি যোজ্যতা পুরো ডেপথ কনসেপ্টে যাচ্ছি না, এই কারণে আমি যেটা বোঝাতে চাইছি সেটা বোঝানোটা হাইলাইট করছি। আমি বলতে চাইছি, দেখো দুটো আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে না? আমি যদি এখানে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, ঠিক আছে, ভালো করে দেখো, এখানে অক্সিজেন যোজ্যতা 2, এখানে নাইট্রোজেন যোজ্যতা 1, এখানে অক্সিজেন যোজ্যতা 2, নাইট্রোজেন যোজ্যতা দেখো 4 হচ্ছে।
মানে বলতে চাইছি ভ্যালেন্সি আলাদা হয়ে যাচ্ছে না। তার মানে এই ফর্মুলা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ভ্যালেন্সি মানে পরিবর্তনশীল যোজ্যতা সম্পর্কে আইডিয়া। এখানেও দেখো না, হাইড্রোজেনের 1 অক্সিজেনের 2, হাইড্রোজেনের 2 অক্সিজেনের 2, বুঝতে পারছো? এখানে দেখো হাইড্রোজেনের ভ্যালেন্সিটা চেঞ্জ দেখাচ্ছে, বুঝতে পারছো? তার মানে বিভিন্ন অক্সাইড সম্পর্কে এবং বিভিন্ন ভ্যালেন্সি মানে যোজ্যতা সম্পর্কে আইডিয়া দিচ্ছে। নেক্সট, মিথানুপাত সূত্র, রেসিপ্রোকাল প্রপোর্শন, ল অফ। এখানে দেখো কম্পাউন্ড দুটো ডিফারেন্ট, এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট মিল আছে আর একটা এলিমেন্ট ডিফারেন্ট। তাহলে ভাবো প্রথম ফর্মুলাটা যেটা করালাম সেটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড দুটো সেম ছিল, এলিমেন্ট দুটো সেম ছিল, স্থিরানুপাত। গুণানুপাতে কি হলো, কম্পাউন্ড দুটো আলাদা, এলিমেন্ট দুটোই সেম। এখানে কম্পাউন্ড দুটো আলাদা, একটা এলিমেন্ট সেম আর একটা এলিমেন্ট আলাদা। হাইড্রোজেন দুটো সেম, কার্বন আর অক্সিজেন থেকে দুটো আলাদা। এখানে কি ফর্মুলা বলছি জানো? দেখো এখানে কি বলছে, কার্বনটা হাইড্রোজেন কত 4 এর সাথে কার্বন কত আছে 12, অক্সিজেন 16 সাথে হাইড্রোজেন 2 জুড়ে আছে, ঠিক আছে? কোনো একটাকে সেম করছি, তাহলে এর 4 এর জন্য 12, তাহলে 1 হাইড্রোজেনের জন্য 3, ঐকিক নিয়ম করছি। 2 এ 16, তাহলে 1 এ কত 16/2 মানে 8। তাহলে ভাবো হাইড্রোজেনের অ্যামাউন্টটা দুটোকে সেম করেছি। কেন বলতো হাইড্রোজেনের অ্যামাউন্টটা দুটোকে সেম করেছি? কারণ এখানে হাইড্রোজেনটা কমন এলিমেন্ট বলে দুটো সেম রেখেছি। দুটো সেম রেখে এখানের কার্বন আর এখানে অক্সিজেনের যে রেশিও কত হচ্ছে 3:8 হোল নাম্বার। এটাই তো গুণানুপাত সূত্র ছিল আগেরটা, তো এখানে আবার অন্য সূত্র হলো কেন? এখানে আবার যেটা বলছে, এই কার্বন আর এই অক্সিজেন দুজন যদি আলাদা ভাবে আবার কম্পাউন্ড ফর্ম করে, ধরো কার্বন আর অক্সিজেন জুড়ে গিয়ে CO2 হয়েছে আলাদা করে, মানে এই CrO, এখানে তো CO2 বলে কোনো কম্পাউন্ড ছিল না, এই CrO দুজনের কম্পাউন্ড মানে জুড়ে গিয়ে যদি কম্পাউন্ড হয়, সেখানে কার্বন 12 অক্সিজেন 16 দুগুণে 32, রেশিও করলে দেখো 3 4 12 3 8 32, দেখো 3:8। এই 3:8 আর এখানে দেখো 3:8, দেখো সেম হয়ে যাচ্ছে। তার মানে দুটো আলাদা কম্পাউন্ড, এলিমেন্ট মিল অ্যাকচুয়াল আছে হাইড্রোজেন, যেটা মিল আছে তার সেম অ্যামাউন্টের সাথে অন্য দুজনের যে ডিফারেন্ট অ্যামাউন্ট হয়েছে তাদের যে রেশিও, তারা দুজনে যদি আলাদাভাবে কম্পাউন্ড ফর্মেশন করে সেই রেশিওর সাথে সেম হবে। শুধু সেম নয়, মাল্টিপ্লাইও হতে পারে, গুণিতকও হতে পারে। বোঝা গেল ব্যাপারটা? এটা মিথানুপাত সূত্র। ঠিক মারবে কিন্তু এক্সামে এইটা বুঝে, কিরকম? যদি তোমাকে দেখা যায় দুটো ডিফারেন্ট কম্পাউন্ড, এলিমেন্ট একটা মিল একটা অমিল, তখন তুমি ভাববে এই ফর্মুলা রেসিপ্রোকাল প্রপোর্শন, মিথানুপাত। আর যদি দেখো দুটো কম্পাউন্ড আলাদা, দুটো এলিমেন্ট দুটো সেম দিয়েছে, মানে গুণানুপাত, কনস্ট্যান্ট প্রপোর্শন। আর যদি দেখো দুটো এলিমেন্টও সেম, কম্পাউন্ডও সেম, মানে স্থিরানুপাত সূত্র। বুঝতে পারলে কথাটা? তো যাই হোক, তুল্যাঙ্ক অনুপাত সূত্র, ল অফ ইকুইভ্যালেন্ট প্রপোর্শন, এটা অলরেডি বলে দিয়েছি। আমি বলেছিলাম একবার, আমার ইকুইভ্যালেন্ট ওয়েট যদি 20 হয়, আমার সাথে যদি অন্য কারোর 10 গ্রাম জুড়ে যায়, তাহলে তার ইকুইভ্যালেন্ট ওয়েট 10। মানে কেউ কারোর সঙ্গে যখন অ্যাডিশন হয়, ইকুইভ্যালেন্ট ওয়েটের রেশিওতেই অ্যাডিশন হয়। কারো ইকুইভ্যালেন্ট মানে এ আর বি জুড়বে, এর ইকুইভ্যালেন্ট ওয়েট যদি 20 হয় আর বি যদি তার সঙ্গে 5 গ্রাম জোড়ে, তাহলে বুঝতে হবে এর ইকুইভ্যালেন্ট যদি 20 হয়, তাহলে বি এরও 5 ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট যার যত, সেই রেশিওতেই কিন্তু দুজনে জুড়ে কম্পাউন্ড ফর্মেশন হয়, যেটাই তুল্যাঙ্ক অনুপাত সূত্র, ল অফ ইকুইভ্যালেন্ট প্রপোর্শন। আচ্ছা একটা কথা, আগেরটা এটা বলতে গিয়ে আমি লিমিটেশন নিয়ে তো আলোচনাটা করতে গিয়ে এইখানে যে ল মাল্টিপল প্রপোর্শন ছিল, আমি শুধু লিমিটেশন নিয়ে আলোচনা করেছি। দেখো স্থিরানুপাত সূত্র মানে হচ্ছে তোমার আগেরটা, একদম ফার্স্টের যে সূত্রটা করেছিলাম, মানে সেকেন্ডেরটা, এইটাই আমি লিমিটেশন নিয়ে আলোচনা করেছি। একটা ডিফারেন্ট আইসোটোপ হলে হবে না, আর এই ধরনের কম্পাউন্ড হলে তাদের ক্ষেত্রে হবে না। ল মাল্টিপল প্রপোর্শনও কিন্তু ডিফারেন্ট আইসোটোপ হলে হবে না। কেন? এখানে অক্সিজেন একরকম আইসোটোপ নেবে, এখানে একরকম আইসোটোপ নেবে, তখন কিন্তু হবে না। আর কাদের ক্ষেত্রে এটা খাটে না জানো? যাদের ক্যাটিনেশন প্রপার্টি আছে, মানে যারা জুড়ে জুড়ে থাকে। কারা বলতো? হাইড্রোকার্বন। কার্বন দেখো 1 2 3 4 5 6 7 8 অনেক জুড়ে জুড়ে থাকতে পারে, মানে তাদের ক্ষেত্রে সব কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা খাটবে না। সাপোজ CH4, C2H6, C3H8, C4H10, হ্যাঁ, সব তো অ্যাকচুয়ালি দেখো তুমি যদি ওইভাবে বলো, তাহলে সব তো কম্পাউন্ড আলাদা আর এলিমেন্ট দুটো সবার সেম, তাই তো গুণানুপাত সূত্র খাটা উচিত। তাই তো বলেছি কম্পাউন্ড দুটো আলাদা, এলিমেন্ট দুটো সেম হলে গুণানুপাত সূত্র খাটে। কিন্তু কার্বন এমন একটা এলিমেন্ট যে তার ক্যাটিনেশন প্রপার্টি থাকে বলে অনেক কম্পাউন্ড হয়, তাহলে সব কম্পাউন্ডের ক্ষেত্রে এরকম খাটবে না, যাদের আর কি ক্যাটিনেশন, মানে কার্বন হাইড্রোজেনের ক্ষেত্রে এটা হয় না। বুঝা গেল ব্যাপারটা? আর যেটা মিথন রেসিপ্রোকাল, এখানেও তাই, আইসোটোপ ডিফারেন্ট হলে কিন্তু হবে না। মানে এইটা একদম কমন
লিমিটেশন, আইসোটোপ যদি ডিফারেন্ট আইসোটোপ হয় তখন কিন্তু কোনো ফর্মুলাই খাটবে না, এটা তো বলেই দিলাম। ঠিক আছে, নেক্সট গেলুসাক ল। গেলুসাক ল কি বলছি জানো? এটা অবশ্যই অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অ্যান্ড টেম্পারেচার, স্থির চাপ আর উষ্ণতায় যদি কোনো রিয়াকশন ব্যালেন্স করা থাকে, সেখানে যে আয়তনগুলো ভলিউমগুলো হবে তার রেশিওটা পূর্ণ সংখ্যা, হোল নাম্বার সিম্পল রেশিও, সিম্পল হোল নাম্বার রেশিও। তাহলে কি এটা পূর্ণ সংখ্যা কোথায় আসছে? হ্যাঁ, এটা এ দেখো 64 64 32, মানে কি 2:1:2। তো দেখতে পাচ্ছ না 2:1:2, এই আকারই হচ্ছে, মানে রেশিওটা পূর্ণ সংখ্যা হবে, সরল পূর্ণ সংখ্যার অনুপাত হবে। বুঝে গেল? এটা গেলুসাক ল। গেলুসাক লটা অবশ্যই অ্যাট কনস্ট্যান্ট প্রেসার এন্ড টেম্পারেচার। ঠিক আছে, এই 6টা ল আছে, ল অফ কেমিক্যাল কম্বিনেশন। ঠিক আছে, তো ভালো করে এগুলো পড়তে হবে। আর এটা একটা কথা বলে নি, যেটা এইটা বললাম গেলুসাক ল অ্যাকচুয়ালি ডালটনস অ্যাটমিক থিওরি এটার এক্সপ্লেন করতে পারেনি। তোমরা একটু আগে যেটা অলরেডি 9-10 লেভেলে পড়া ছিল ডালটনস অ্যাটমিক থিওরি, একটু পড়ে নিও। অ্যাটমিক থিওরি সবকটা লিমিটেশন একটু ভালো করে পড়ে নিও, একদম বুঝে বুঝে ভালো করে পড়ে নিও। আইসোটোপ আইসোবার দিয়ে যেগুলো বলেছে, শুধু ডালটনস অ্যাটমিক থিওরির সবকটা লিমিটেশন পড়ে নিও, মানে সীমাবদ্ধতা, ডালটনের পরমাণুবাদের সীমাবদ্ধতা। আর অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাভোগাড্রোস হাইপোথিসিসটা পড়ে নিও। আর অ্যাভোগাড্রোস হাইপোথিসিস থেকে কি কি জিনিস জানা যায়, কিভাবে জানা যায় জানার দরকার নেই, কি কি জিনিস আমরা জানতে পারি, কি জানতে পারি না। যেমন ভেপার ডেন্সিটি, বাষ্প ঘনত্বের রাশিমালা আমরা অ্যাভোগাড্রোস হাইপোথিসিস থেকে জানতে পারি না, শুধু এইটুকু পড়ে নিও। ঠিক আছে, মোটামুটি ওগুলো 9-10 বিষয় ছিল। ল অফ কেমিক্যাল কম্বিনেশন তো পুরো বললাম। যাই হোক, আমরা কিন্তু এই চ্যাপ্টারটা একদম শেষের পথে চলে এসেছি, আর একটুখানি বাকি। তো যাই হোক, আমরা সামনের দিন আবার ফিরে আসবো। এই ক্লাসটা ভালো করে দেখো, একমাত্র চ্যাপ্টার যেখানে প্রচুর কিন্তু নিউমেরিক্যালস আছে। আজকের ক্লাসটাই একটু যেন থিওরি ঘেঁষা হলো। ঠিক আছে, তাও নিউমেরিক্যাল দিয়ে কোশ্চেন দিয়ে হয়তো দেখা যাবে কোন ল বলছে এরকম ভাবেই দেবে। ঠিক আছে, যাই হোক, আমরা সামনের দিন আরো গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ফিরে আসবো, যেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশন, দ্রবণের গাঢ়ত্ব, নর্মালিটি, মোলারিটি, এগুলো নিয়ে ফিরে আসবো পরের ভিডিওতে। অবশ্যই ফোকাস রেখো। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।